মহাদেব, জয় শ্রীরাম। তো আমি অনিশ চক্রবর্তী। অনিশ স্যার তোমাদের এর আগের ভিডিওতে আমি জিএনএম বিষয়ে তোমাদের বুঝিয়েছিলাম। জিএনএমটা কি, কেমন ধরনের সিলেবাস, কাট অফ কেমন যায়, পুরো নাম কি, জেনারেল নার্সিং মিড ওয়েফারি। আবারও বললাম তোমাদের রিভিশন করানোর জন্য। কাট অফ কি? কাট অফ হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার, যে নাম্বারের মধ্যে তুমি সিলেকশন হতে পারো। একটা নির্দিষ্ট নাম্বার থাকে, এত থেকে এত, 90 থেকে 95, 80 থেকে 85, এরকম নাম্বার অনেক ধরনের থাকে। যেমন এসসি দের ক্ষেত্রে সেটা আলাদা হয়, শিডিউল কাস্ট। ওবিসি, ওবিসি একটা কাস্ট, ওবিসির ক্ষেত্রে সেটা একটু আলাদা হয়। যেমন ওবিসির ক্ষেত্রে আলাদা হয়। এখন ওবিসিও আজকাল যা সরকার করেছে, মোদী সরকার, সেটাখানে এটাও জেনারেলের মধ্যেই পড়ে এখন। এখন ওবিসি এ আর ওবিসি বি এখন আর কোনো সেটা কিছু নেই, কারণ পুরোটাই এক হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই জানো। আর জেনারেলদের কি, জেনারেল মানে তো সাধারণ, এদের ক্ষেত্রে তো কাট অফ সবসময় হাই থাকে। এবং ধরে রাখো 95 এর আপ, তুমি তারপরে যত হচ্ছে 99 হলেও কোনো অসুবিধা নেই। 95 এর নিচে হলে সেটা কিন্তু আর হবে না, চান্স পাওয়া যাবে না। অন্তত আমি বলছি তোমাদের গভর্নমেন্ট কলেজের ব্যাপারে। প্রাইভেট কলেজে পেয়ে যেতে পারো, অসুবিধা নেই, কিন্তু গভর্নমেন্ট কলেজে স্পষ্টভাবে পাবে না চান্স। জেনারেলদের কথা বলছি আমি। এসসি দের আরামসে হয়ে যাবে। তো কত লাগে? এসসি দের ক্ষেত্রে তোমাদের 45 এর উপরে লাগে। 45 থেকে তুমি এখন 65 এর মধ্যে তোমার হয়ে যাবে। তো পড়ো ভাই, একটু তো পড়তে হবে, না পড়লে তো আর হবে না। এখন যদি ভাবো যে না পড়েই টুক্কা লাগিয়ে পাস করে যাবে, তাহলে তো হবে না। অন্তত 45 নাম্বার তো পেতে হবে, যারা এসসি তাদের কথা বলছি। আর এসটি, এসটি মানে শিডিউল ট্রাইব, যারা উপজাতি আদিবাসী, আমার ভাই বোনেরা আছো, ভাইরা আছো, বোনেরা আছো, তাদের কথা বলছি আমি। তাদের ক্ষেত্রে মিনিমাম 40% পেতে হবে। 40% এর মিনিমাম, 40% এর উপরে পেলে তো ভালো, নিচে পেলে কিন্তু হবে না ভাই। আমি তোমাদেরকে বলছি ভাইরা আমার, ভাই বোনেরা যারাই আছো, যারাই দেখছো আমার এই ভিডিওটা, দেখবে, তারা কিন্তু পাবে না চান্স। অন্তত গভর্নমেন্ট কলেজে। প্রাইভেট কলেজে পেতে পারো অবশ্যই, প্রাইভেট কলেজে তো অতটা ভাবে মানে স্ট্রিক্ট থেকে তো আর ওইভাবে পড়াশোনা করা হয় না, স্ট্রিক্ট ভাবে অতটা পড়াশোনা করা হয় না, বা অত কঠিন ভাবে পড়াশোনা করা হয় না, ডিসিপ্লিন মেনে হয়। এখন মনে আছে যে প্রাইভেট কলেজে, এটা বলে ভুল কথা, কিছু কিছু প্রাইভেট কলেজেই তেমন ভাবে মানে ওরকম ডিসিপ্লিন বা ওরকম নিয়ম বিধি মেনে পড়াশোনা করা হয়, বেশিরভাগ গুলোতেই ওরকম হয় না। নর্মাল মানে ছেড়ে দেওয়ার মতন করে পড়াশোনা করা হয়। গভর্নমেন্ট কলেজে কিন্তু তেমন না, সরকারি কলেজ একদম অন্য ধরনের হয়, সরকারি স্টুডেন্টরা একদম অন্য ধরনের হয়। আমি এমন বলছি না যে প্রাইভেট কলেজে, প্রাইভেট পড়ছো বলে যে তোমাদের হবে না, তোমার চান্স পাবে না, চান্স পাবে, কিন্তু অনেকটা সময় লেগে যাবে তোমাদের। তোমাদের স্যালারিটাও বলছিলাম কত হবে, স্যালারিটা তোমাদের অনেকটা কমে যাবে সেক্ষেত্রে প্রাইভেটের ক্ষেত্রে। আর গভর্নমেন্টের ক্ষেত্রে কি, অনেকটা বেশি যাবে, অ্যাপ্রোম্যাক্স মানে ধরে রাখতে পারো শুরু হবে 25,000 থেকে, ধরে রাখতে পারো, গভর্নমেন্টের কথা বলছি। আর সেক্ষেত্রে তোমরা যদি এখন ভাবো যে প্রাইভেটে, প্রাইভেটে তোমাদের ওই 10,000 থেকে ধরে রাখতে পারো মিনিমাম, ফার্স্ট যখন ঢুকবে। তারপর আস্তে আস্তে বাড়বে, কাজের মাধ্যমে যত ভালো কাজ করবে তাহলে তোমাদের প্রমোশনটা ততটা বাড়বে সে অনুযায়ী। তো চলো শুরু করি। আর চ্যানেল নাম অবশ্যই মনে রাখো, এগিয়ে যাওয়ার চাবি। আজকে জিএনএম এর পার্ট 2, মানে দ্বিতীয় পর্ব, অবশ্যই এটা মনে রাখবা। তো এখন চলো শুরু করি। এর আগের দিন আমি তোমাদের এতটুকুই বলছিলাম, আর এইসব বিষয় বলছিলাম, কিন্তু এটা বলিনি যে জিএনএম কোন বোর্ডের আন্ডারে পড়ে। জিএনএম তো একটা পরীক্ষা, নিশ্চয়ই একটা বোর্ড আছে। যেমন তোমরা এইচএস দিচ্ছ, ওটা WCHS একটা বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা আছে, ওইটার আন্ডারে, ওই বোর্ডের আন্ডারে করো। মাধ্যমিকে WBBSC, ওয়েস্ট বেঙ্গল, তোমার যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাধ্যমিক পরীক্ষা, এমপি যারা আছে, ঠিক আছে, সব ধরনের তো একটা বোর্ড থাকে না। তো অনেক ধরনের বোর্ড, আইসিএসসি বোর্ড আছে ইংলিশের ক্ষেত্রে, সিবিএসসি বোর্ড আছে। তো জিএনএমটাও কিন্তু একটা বোর্ডের আন্ডারে পড়ে। কোন বোর্ডের আন্ডারে জানো না নিশ্চয়ই? WBJEE, ডবল ই, WBJEE মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এডুকেশন বা এক্সামিনেশন। WBJEE ফুল ফর্ম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন। তোমাদের সুবিধা তুমি লিখে দিই, ওয়েস্ট বেঙ্গল। না, যদি লেখা না বোঝা যায় অবশ্যই কমেন্ট করবে প্রচুর ভাবে, আমি আরো সুন্দরভাবে তোমাদের বোঝাতে পারবো, আমি আরো বুঝবো তোমরা কি ধরনের আমার কাছ থেকে চাও, কি ধরনের প্রশ্ন বা কি ধরনের ভিডিও চাও, তবে না আমি মোটিভেশন পাবো বন্ধুরা, ভাই বোনেরা আমার। ওয়েস্ট বেঙ্গল
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এন্ট্রান্স একটা বড় নাম তো, জয়েন্ট এন্ট্রান্স এন্ট্রান্স কি এক্সামিনেশন, পরীক্ষা। নিশ্চয়ই জানো এক্সাম, এক্সাম তো একটা কমন কথা, সাধারণ কথা। এক্সামিনেশন, কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, WBJEE। এটা তোমরা নাম শোনো হামেশাই, অনেকে বলো যে এই নিট, নিট নিট ডাক্তার হওয়া যায় যে মাধ্যমে, যে লাইনের মাধ্যমে, ওটাও কিন্তু তোমার একটা পরীক্ষা ঠিকই, ওটাও কিন্তু এটার আন্ডারে, মানে যে কোনো ধরনের তুমি ডক্টরি লাইন নিতে পারো বা নার্সিং লাইন বা হেলথ কেয়ার, যেসব লাইনগুলা যেমন হেলথ বা স্বাস্থ্য নিয়ে যে লাইন, স্বাস্থ্য নিয়ে যে পড়াশোনা, সব কিন্তু WBJEE এর মাধ্যমেই হয়। এই বোর্ড ছাড়া কিন্তু এই বোর্ডের অন্তর্ভুক্তই এগুলো, এই পরীক্ষাগুলো অবশ্যই মনে রাখবা। পরীক্ষা বা প্রশ্ন আসতে পারে যে জিএনএম কোন বোর্ডের আন্ডারে অনুষ্ঠিত হয় বা এক্সাম অনুষ্ঠিত হয় বা পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত হয়, তখন মনে রাখবে তোমরা বলবে WBJEE। আমি মুছে দিলাম, আমার নিচে ঢুকে নিয়েছো। তো এটা তো গেল কোন আন্ডারে পড়ে। আমি তোমাদের বলেছিলাম লাইফ সায়েন্স পড়াবো, লাইফ সায়েন্সে কি ধরনের কি কি চ্যাপ্টার আছে বা কি কি টপিক আছে বা কি কি ধরনের বিষয়বস্তু আছে, সেটা আজকে আমি লিখছি। হ্যাঁ, তো তোমাদের লাইফ সায়েন্সে ইংলিশে লিখে দিচ্ছি, বাংলা লিখে দিচ্ছি। লাইফ সায়েন্সে, লাইফ সায়েন্স জিএনএম এক্সাম 2025 থেকে 26-এর ব্যাচ আমি তোমাদের মূলত পড়াবো। 25টা তো সামনেই এসে পড়েছে, 26-এর তৈরি তোমরা করতে পারবে সেক্ষেত্রে, যারা নতুন 26-এ পড়াবে। নতুন 26-এ যারা এই জিএনএম দেওয়ার চেষ্টা ভাবছো, যারা তো এবার তো দিলে, আর যারা ভাবছো পরের বছর দিব, আমার মাধ্যমিক যারা এখনো সদ্য পাস করেছো, তাদের তো এখন আর তো হবে না, ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেছে। তো যারা দিয়েছো তো ভালো কথা, তারা তো এই বছরই 29শে জুন দিবে। কিন্তু যারা দাওনি, তারা কিন্তু অবশ্যই 26-এ দেবে। তবে এটা কিন্তু ভালো লাইন একটা, ভালো রাস্তা একটা বলতে পারো। এখান থেকে প্রচুর চাকরি হয়, প্রচুর ছেলে মেয়েদের সুযোগ সুবিধা আছে এটাতে। এটাতে মানে কম, মানে কষ্ট তো করতেই হবে ভাই বোনেরা আমার। তুমি যেই লাইনেই যাও তোমায় কষ্ট করতেই হবে। সে তুমি এখন সিভিল ইসেতে পড়ো, তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাও, ডক্টর লাইনে যাও, নার্সিং লাইনে যাও, যে কোনো লাইনে, পুলিশ লাইন, আর্মি লাইন, যে কোনো লাইনে তোমাকে পড়তে হবেই ভাই, একটু খাটনি করতেই হবে জীবনে সফল হতে গেলে। যতক্ষণ না সফল হবে ততক্ষণ কিন্তু কোনো দাম নেই তোমার জীবনের। ততক্ষণ কিন্তু তোমাকে মানে কি বলবো, এই সমাজ তোমাকে প্রতিনিয়ত মানে যন্ত্রণা দিবেই, যতদিন না তুমি সফল হচ্ছ। সে ভাই, আমি ভাইরই, আমার ভাই হতে পারে বা কি আমার বোনই হতে পারে। প্রত্যেক দুজনের ক্ষেত্রেই বলছি আমি, যারা দেখছো আমার ভিডিওটা তাদের জন্য এটা। তো লাইফ সায়েন্সে কি হবে, লাইফ সায়েন্সের কি কি সিলেবাস আছে ওর পাশে লিখে দিই। জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। তো তোমরা টুকে নাও ফটাফট লেখাটা। তোমরা ফটাফট টুকে নাও। তো প্রথম অধ্যায় কি তোমাদের, লিখে দিচ্ছি বড় করে। প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় কি, জীবন ও তার বৈচিত্র্য। জীবন কি, লাইফ কি, ইংলিশে বলতে গেলে লাইফ।
ইংলিশ স্টুডেন্ট যারা দেখছো, যারা বাংলা জানো না বা ইংলিশে পড়াশোনা করে আসছো, তাদের ক্ষেত্রে জীবন মানে কি, লাইফ কি? জীবন ও তার বৈচিত্র্য, ও তার বৈচিত্র্য হলো জীবন ও তার বৈচিত্র্য, প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি? দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় তোমাদের হবে জীবন সংগঠনের স্তর। অধ্যায় তোমাদের জীবন সংগঠনের, সংগঠনের স্তর। দ্বিতীয় অধ্যায় কি তোমাদের? জীবন সংগঠনের স্তর। হলো। এবার হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কি? জৈবনিক প্রক্রিয়া। জৈবনিক প্রক্রিয়া তোমাদের বলছি, এর মধ্যে আমি শুধুমাত্র অধ্যায়গুলোর নাম বলছি, তারপর ডিটেলস বলবো। আজকে তোমাদের প্রথম অধ্যায়টাই করাবো, জীবন ও তার বৈচিত্র্য। এগুলো বিষয়ে হালকা বুঝিয়ে দেবো তোমাদের, চাপ নেই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকো। তৃতীয় অধ্যায়টা, তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় কি? জীবন সংগঠনের স্তর। তৃতীয় অধ্যায় হচ্ছে জৈবনিক প্রক্রিয়া, যেটা তোমাদের বললাম, জৈবনিক প্রক্রিয়া। প্রক্রিয়া, তৃতীয় অধ্যায়টা কি? জৈবনিক প্রক্রিয়া। এগুলো তৃতীয় অধ্যায়। অবশ্যই তোমাদের কিন্তু অধ্যায় অনেকগুলো আছে। তোমাদের লাইফ সায়েন্স প্রত্যেকেই তো মাধ্যমিক দিয়েছো নিশ্চয়ই, এই মাধ্যমিক তো সবাই দিয়েছো। মাধ্যমিকে এগুলো কিন্তু সব নবম অধ্যায় থেকে, মানে ক্লাস 9-এর যেসব জীবন বিজ্ঞান গুলো আছে সেগুলোই, আর কিচ্ছু না। তো 9-এ যারা জীবন বিজ্ঞান পড়েছো, বা যাদের যাদের বই তো সবারই আছে নিশ্চয়ই 9-10-এর, 9-10-এর মধ্যে এটা 9-এর চ্যাপ্টার গুলো বা 9-এর পার্ট গুলো, হ্যাঁ, এগুলোর থেকেই তোমাদের প্রশ্ন আসে, আর কিচ্ছু না ভাইরা। এমন কোনো আলাদা নতুন আলাদা সিলেবাস নয়, একই সিলেবাস। মাধ্যমিকে যা পড়েছো এখানে তাই, খালি একটু ডিটেলসে পড়বে। ওখানে যেমন সূক্ষ্ম অতি সূক্ষ্ম পড়নি, মানে কোনটা কোথায়, ওখানে শুধুমাত্র পড়েছো কে আবিষ্কার করেছে, কোথা থেকে করেছে। এখানে পড়বে আবিষ্কার করছিল, কিন্তু তারপরে যে বিক্রিয়াটা হয়েছে, মানে কতদিনে আবিষ্কার করেছে, আদৌ সেটা হয়েছে কিনা, মানে ফুলফিল হয়েছে কিনা, বিস্তারিত তথ্যটা ভালো করে পড়বে, ফুল ডিটেলস যাকে বলে, এটা পড়বে এইখানে আমার এই ক্লাসে, আরো বিস্তারিত আলোচনা করবো। তো তৃতীয় অধ্যায় হলো জৈবনিক প্রক্রিয়া। এটা কিন্তু ক্লাস 9-এর, তোমরা লিখে নিতে পারো, লিখে বলো। চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় কি? জীববিদ্যা ও মানব কল্যাণ। জীববিদ্যা মানে কি? বায়োলজি। এবার বায়োলজি তো তোমাদের এখন মনে আসতে পারে, বায়োলজি স্যার আমি এটা পড়িনি দাদা, বায়োলজি তো আমি জানি না ঠিক জিনিসটা কি। বায়োলজি কি? জীববিদ্যা, জীবের সম্পর্কে পড়বে ভাই, ভাই বোনেরা আমার, জীবের সম্পর্কে, কিচ্ছু না। মানে আমরা তো একটা জীব না, মানুষও তো একটা জীব, হিউম্যান। প্রতিটা আর আমাদের সমাজে কত ধরনের জীব আছে, সেই জীবের যে মানে জীব, তারা কিভাবে বেঁচে থাকে, কিভাবে প্রজনন করে, বা কিভাবে তারা খাদ্য সংগ্রহ করে, খাদ্য করে বাসস্থান ত্যাগ করে, এক বাসস্থান থেকে এক বাসস্থানে যায়। হ্যাঁ, তাদের যে একটা জীবনে যে একটা মানুষের যেমন স্ট্রাগল থেকে একটা যে একটা মানে কি বলবো সহনশীলতা থাকে, সেটা জীবের, জীবের প্রতিটা জীবের একটা সহনশীলতা থাকে, সেই বিষয়গুলো একটু পড়বে, সেই বিষয়গুলো এখানে একটু পড়বে। আর মানব কল্যাণ, কিভাবে মানবকে কল্যাণ করতে পারবে বা মানুষের স্বার্থে তুমি কাজ করতে পারবে, সে বিষয়ে সামান্য ধারণা এখানে দেওয়া হবে। মানব কল্যাণ তাহলে কি? চতুর্থ অধ্যায়ের নাম কি? জীববিদ্যা ও মানব কল্যাণ।
জীববিদ্যা ও কি মানব কল্যাণ, কল্যাণ বা শুভ বা ভালো, কল্যাণ বলতে কি বোঝায়? ভালো। কল্যাণ তো এই কথাটা অতটা ব্যবহার হয় না এখন। কল্যাণ মানে যারা আগেকার আমাদের আমাদের ঠাকুমা, যাদের ঠাকুমা ঠাকুরদা আছে বা দাদু দাদু দিদা আছে, তারাই কল্যাণ কথাটা প্রয়োগ করেন বেশি করে। এখনকার ছেলেমেলে, এখনকার যে জেনারেশনে মানে আমরা আমরা বা আমরা তোমরা, তোমাদের তোমাদের মতো ছোট ভাই বোন যারা আছে আমার, তারা কিন্তু এই কল্যাণটা বলে না, তারা ভালো বলে বা শুভ বলে। হলো জীববিদ্যা ও মানব কল্যাণ, চতুর্থ অধ্যায়। হ্যাঁ, না বললে অবশ্যই বলবে। হ্যাঁ, কমেন্ট চাই, প্রচুর কমেন্ট চাই আমার। প্রচুর পরিমাণে কমেন্টটা ভরিয়ে দাও। আর প্রচুর পরিমাণে নিজের ভাই বোন মানে তোমাদের যে বন্ধু আছে, বান্ধবী আছে, তাদের মধ্যে শেয়ার করো এই ভিডিওটা। তবে না আমি আরো ভালো করে তোমাদের জোর দিয়ে পড়াতে পারবো, আরো আরো অনেক কিছু শিখাবো তোমাদের। পুরো সহজে। চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ হলো। পঞ্চম অধ্যায়, পাঁচটা অধ্যায়। হ্যাঁ, তোমাদের নবম নাইনে, ক্লাস নাইনে, 9-10 মিলে হবে তোমাদের জিএনএম, প্রপার 9-10। ক্লাস 9 আর ক্লাস 10 যে প্রতিটা চ্যাপ্টার একদম সূক্ষ্ম করে বিস্তারিত আলোচনা, সূক্ষ্ম মানে একটাও কোনো লাইন মিস যাবে না, একটাও কোনো অধ্যায় মিস যাবে না, একটাও একটা অংশ মিস যাবে না। বুঝছো? একটা অংশ মিস যাবে না আমার সাথে যদি তোমরা প্রতিনিয়ত প্রতিদিন ক্লাস করো। এটা আমার দায়িত্ব। এবার হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি? পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়টা কি? পঞ্চম অধ্যায় হচ্ছে পরিবেশ ও সম্পদ। নিশ্চয়ই জানো, ছোটবেলা থেকেই তোমরা ক্লাস 5 থেকে 5 কে তোমরা যখন নার্সারি না, ক্লাস 1 থেকেই তোমরা এই জিনিসটা শুনে আসছো। পরিবেশ, পরিবেশ কি, পরিবেশে আমাদের প্রয়োজনীয়তাটা কি, পরিবেশ আমাদের কি সাহায্য করে। পরিবেশ বলতে গেলে একটা পরিবেশ সমাজের মতনই পড়ে। পরিবেশ হচ্ছে চারপাশে মানে তুমি যেখানে বাসস্থান করো তার চারপাশের যে জগৎটা বা চারপাশে যে তোমাদের যে একটা কি বলবো, তার চারপাশে যে একটা বায়ুমণ্ডলী বা চারপাশে যে তুমি যেখানে বিচরণ করো মানে যে পরিবেশ মানে জায়গাটা, যে আশ্রয়স্থলটা বা পরিবেশ বলতে যে জায়গাটা, জায়গাটা যেখানে তুমি বড় হয়ে ওঠো, যেই কালচার বা সংস্কৃতি তুমি বড় হয়ে ওঠো, সেই যে সেই প্রক্রিয়াটাকেই বলা হয় পরিবেশ। অবশ্যই পরিবেশ। এবং সমাজটাকেও বলা হয় পরিবেশ, কেন তুমি যেই সমাজে বড় হও সেই সমাজের মতো হয়ে ওঠো। আর সমাজ অনেক ধরনের আছে, এখন সমাজ তো সবাই তো আর একই সমাজে বিচরণ করি না আমরা। সমাজের ক্ষেত্রে কারো, কেউ গানের সমাজে বিচরণ করে, কেউ নাচের সমাজে, কেউ পড়াশোনার সমাজে, কেউ আবার খেলাধুলার সমাজে। অনেক ধরনের। কেউ আবার একদম আলাদা ধরনের মোবাইলের সমাজে বসবাস করে। আজকাল তো সবার হাতেই মোবাইল আছে, ডিজিটাল। সেখানে একটা এখন যেটা ট্রেন্ডে উঠে এসেছে, মোবাইল দেখে আমরা বড় হয়েছি মানে এখনকার জেনারেশনটা মোবাইল দেখে খুশি করছে। আমাদের সময় তো তা হতো না, আমাদের সময় খেলাধুলার প্রচলন ছিল। তো আর ওগুলা নেই, সব চেঞ্জ হয়ে গেছে। তো সেটা হচ্ছে পরিবেশ। পরিবেশ ও তার সম্পদ, যেটা বললাম তোমাকে। সমাজ, সম্পদ বলতে কি বোঝাবে? সম্পদ বলতে জিনিসপত্র, জিনিস যা তোমরা ভোগ করো বা লাভ করো। খাদ্য হতে পারে, মোবাইল হতে পারে, তোমার জামা কাপড় হতে পারে, বাড়ি ঘর হতে পারে, প্রতিটা যাবতীয় জিনিস যা তুমি স্পর্শ করতে পারো বা যেটার উপর তুমি অধিকার ফলাতে পারো, সেই সেটি হচ্ছে কি? সম্পদ। যা দিয়ে তুমি তুমি কাজ করো, প্রতিনিয়ত কর্ম করো, সেটা যে ধরনের কর্ম হতে পারে। ডিজিটাল কর্ম হতে পারে, অনলাইন কর্ম, ডিজিটালি কর্ম হতে পারে, বা বাড়িতে সামনাসামনি যে আগের কাজগুলো হতো ডিজিটাল ছাড়া, যেটা সেই ধরনের কাজ হতে পারে। আজকাল তো সবই অনলাইন, অফলাইন, অফলাইন ইস্যু হতে পারে, সম্পদ হতে পারে। কিন্তু যেটাই হবে সেটাই হচ্ছে সব, এগুলো হচ্ছে সম্পদ। মোবাইলটা একটা সম্পদ, বোর্ডটা একটা সম্পদ, আমার হাতে যে ডাস্টার দেখতে পাচ্ছ, চক, ডাস্টার, হোয়াইট পেন, এগুলা হচ্ছে মানে বোর্ড মার্কার, এগুলো সব হচ্ছে একটা সম্পদ। তো পরিবেশ ও তার কি? সম্পদ। পরিবেশ কি? তার প্রয়োজনীয়তা, সম্পদ। পরিবেশের থেকে কি কি আমরা জিনিস নিই? যেমন প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য আমরা খাদ্য নিই, জল নিই পরিবেশের থেকে। প্রত্যেকেই তো নাও না, মানুষ প্রতিটা জীবই সেটা ব্যবহার করে। একদম কমন সাধারণ সাধারণ জিনিস। সূর্যের আলো নাও পরিবেশের থেকে, তাই তো? পরিবেশের মধ্যে কি এটা জগৎ বা জীব বৈচিত্র্য যেটাকে বলে, জীব জগৎ যেটাকে বলা হয়। পরিবেশ বলতে গেলে যেকোনো হতে পারে। সেটা সূর্যের চাঁদের আলো নাও, গাছপালার থেকে অক্সিজেন নাও, কার্বন ডাই অক্সাইড দিয়ে আমরা, ছোটবেলাতে পড়ছি না আমরা নিশ্চয়ই? এগুলোই। ফ্রিজ হতে পারে, যেকোনো জিনিস মানে যা
গ্রহণ করা যায় বা যেটার উপরে যেটা ভোগ করা যায় বা লাভ করা যায়, এই জিনিসটাকে তোমার লাভ অর্থে ব্যবহার করতে পারো আমরা, যেটাকে আমরা ব্যবহার করি সেই সব জিনিসকেই স্পষ্ট করলে করলাম, না করলে নেই, কিন্তু যেটাকে আমরা কাজে লাগাতে পারি সেই সব জিনিসকেই বলা হয় সম্পদ। পঞ্চম অধ্যায় হচ্ছে কি, পরিবেশ ও তার সম্পদ। তো তোমরা টুকে নাও, এগুলো হচ্ছে সব কিসে থাকে, ক্লাস ক্লাস 9 থাকে। ক্লাসে থাকে এটা ক্লাস 9 থাকে। হ্যাঁ, এগুলো সব চ্যাপ্টার তোমাদের ক্লাস 9 থাকে। তো তোমাদের আমি তার মধ্যে আজকে শুধুমাত্র পড়াবো এইটা, জীবন ও তার বৈচিত্র্য। এটা তো গেল ক্লাস 9 কিন্তু ভাই বোনেরা এখানেই তো শেষ না, আরো তো মজাদার মজাদার জিনিস বাকি আছে, তাই না? তোমাদের মোটিভেশন জোগানোই আছে আমার একমাত্র লক্ষ্য। মোটিভেশন জোগানো, তোমাদের কিভাবে তোমরা আরো সেই মানে পড়াশোনায় আগ্রহ প্রকাশ করবে, আগ্রহ দেখাবে, আগ্রহ পাবে, সেটা হচ্ছে আমার দায়িত্ব। প্রথম অধ্যায় তোমাদের আমি পড়াবো, কিন্তু এখানে তো শেষ না, এটা হলো ক্লাস 9 তোমাদের শুরুতেই কি বললাম, চ্যাপ্টার তোমাদের সিলেবাস কিন্তু ক্লাস 9-10 বেসিস হবে। 10 এর গুলো এখন শুরু করছি। এগুলো হলো তোমাটুকু নিয়েছো নিশ্চয়ই, বুঝে ফেলছি। ক্লাস 9 এর তো পার্ট গেল, ক্লাস 10 শুরু হবে। ক্লাস 10 এর কিন্তু অনেক বড় সিলেবাস, বড় আছে, কিন্তু প্রতিনিয়ত যদি ক্লাস করো তো মজার ছলে এগুলো হয়ে যাবে, কোনো ব্যাপার না। লাইফ সেট আমাদের চ্যানেলে কিন্তু শুধু লাইফ সায়েন্স না, ম্যাথ, ফিজিক্স, ইংলিশ, যা যা লাগে জিএনএম এর ক্ষেত্রে যা যা ধরনের আহ, বিষয়বস্তু আছে বা যা যা ধরনের টপিক আছে বা যা যা ধরনের বিভাগ আছে, বিষয় আছে, সেগুলো কিন্তু এখানে এই একমাত্র এই চ্যানেলেই পাওয়া, এগিয়ে যাওয়ার চাবিতে। তো হলো সেটা, এখন ক্লাস 9 গেল, এখন হচ্ছে ক্লাস 10। ক্লাস 10, ক্লাস 10 এর কি পঞ্চম প্রথম অধ্যায়, বলতে তোমাদের ক্লাস 10টা তোমার দেখাই দিচ্ছি আমি। অধ্যায় জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। জীব জগতের নিয়ন্ত্রণ কি সে বিষয়, নিয়ন্ত্রণ আর সমন্বয় কিভাবে মিলে এই যে নিয়ন্ত্রণটা তৈরি হয়েছে। জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই হলো তোমাদের প্রথম অধ্যায়। হলো, এটা আমি পরে ডিটেলস আলোচনা করবো। নম্বর অধ্যায় হচ্ছে নম্বর অধ্যায় জীবনের প্রবাহ মানতা। জীবনের কি প্রবাহ মানতা, এটা হলো 2 নম্বর অধ্যায় তোমাদের ক্লাস 10 এর জিএম এর ক্ষেত্রে। 3 নম্বর অধ্যায়টা কি, 3 নম্বর অধ্যায় হচ্ছে জীবনের প্রবাহ মানতা হলো বংশগতি। ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু বন্ধুরা, এটা একদম ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বেশিরভাগ প্রশ্ন জিএনএম থেকে, জিএনএম লাইসেন্সে এটা থেকে আসে।
বংশগতি বিষয় থেকেই আসে, সব বিষয় থেকেই আসে, কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ, জিনগত রোগ, তৃতীয় অধ্যায়টা কি? বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ, তৃতীয় নাম্বার। 4 নাম্বারটা কি? 4 নাম্বার অধ্যায় অধ্যায়টা কি? অভিব্যক্তি ও অভিযোজন, অভিব্যক্তি, অভিব্যক্তি ও অভিযোজন, এটা হলো তোমাদের 4 নাম্বার অধ্যায়। লিখে দিয়েছি পাশে। তোমার 3 নাম্বার অধ্যায় বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ, 4 নাম্বার অধ্যায় কি? অভিব্যক্তি আর অভিযোজন, হলো 4। এবার হচ্ছে লাস্ট অধ্যায়, 5 নাম্বার অধ্যায়, পঞ্চম অধ্যায়, অধ্যায় পরিবেশ। একই অধ্যায়, খালি একটু এক্সট্রিম আছে। পরিবেশ ও তার সম্পদ, সম্পদ এবং তাদের তাদের কি? সংরক্ষণ, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের কি? সংরক্ষণ। তোমরা ফটাফট টুকে নাও, ফটাফট চ্যাপ্টারটা টুকে নাও, না ভালো অবশ্যই বলবো। নম্বর অধ্যায় কি? জীবনের প্রবাহমানতা। 3 নাম্বার অধ্যায় বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ। 4 নম্বর অধ্যায় অভিব্যক্তি অভিযোজন। 5 নম্বর অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের কি? সংরক্ষণ। পরিবেশ সম্পদ তোমাদের বললাম, পরিবেশটা কি, সম্পদটা কি। সংরক্ষণ মানে কি? সেগুলোকে মানে নষ্ট হতে না দেওয়া, তাদেরকে বাঁচিয়ে রাখা, বা তাদের প্রোটেক্ট করা, বা তাদের সেফটিকে বাঁচিয়ে রাখা, প্রোটেক্ট করা বলতে গেলে নিরাপদে রাখা তাদের। বললো তোমাদের ফটাফট টুকে নিলে। এইবার আজকে আসি, আজকের টপিক হচ্ছে পরিবেশ ও তার বৈচিত্র্য। না পরিবেশ না, জীব ও তার জীবন ও তার বৈচিত্র্য। লাইফ, হোয়াট ইজ এ লাইফ, হোয়াট ইজ এ জীব বৈচিত্র্য বলতে গেলে জীবের বৈচিত্র্যটা কি? জীব বৈচিত্র্যটা কি? মানে জীবের সব জীব তো আর একই না। বৈচিত্র্য মানে কি? আলাদা। মানে জীবের মধ্যে কি কি ধরনের জিনিস আলাদা। মানুষের মধ্যে এক ধরনের জিনিস মানে জিনিস পাওয়া যায়, এক ধরনের গুণ আছে মানুষের মধ্যে, হিউম্যান। এখন অ্যানিমালের মধ্যে আবার আরেক ধরনের গুণ আছে। সেই যে বৈচিত্র্যতা বা আলাদা ধরনের যে পৃথকতা, ভিন্নতা, সেগুলোই এখানে আলোচনা করা হবে। তো আজকে টপিক কি? জীবন ও তার বৈচিত্র্য। ওইটা আমার বন্ধুরা আমি মুছে ফেললাম, নিশ্চয়ই ঢুকে নিয়েছো। আশা করছি তোমরা সবাই বুঝছো, বুঝে গেছো টপিক গুলো, কি ধরনের টপিক থাকবে। এখন আর মনে কোনো ডাউট নেই। আর ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাও। তোমার ডাউট ক্লিয়ার করার দায়িত্ব আমার। এই বিষয়ে তোমাদের
মাথা ব্যথা করতে হবে না, কোনো চিন্তিত হতে হবে না। এটা হচ্ছে না। তোমরা খালি পড়াশোনা করো, মন দিয়ে ধ্যান দিয়ে পড়াশোনা করো, তো উন্নতি করা জিনিস, সাফল্যের দিকে এগিয়ে যাও। সাফল্যের একমাত্র চাবিকাঠি, এগিয়ে যাওয়ার চাবি, জানো নিশ্চয়ই তোমরা। বলো, ঠিক? পড়াবো। পরিবেশ ও তার কি বৈচিত্র্য। শুরু করছি। জীবন ও তার বৈচিত্র্য, ইংলিশটা তোমরা লিখে নিতে পারো, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। নাম কি? লাইফ ইটস ডাইভার্সিটি। ডাইভার্সিটি বলতে বৈচিত্র্য। হলো। এবার হচ্ছে জীবন কি? জীবন কি? জীবন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য, প্রজনন, বৃদ্ধি, তারপর হচ্ছে সংবেদন, যে প্রোটোপ্লাজমীয় যে বস্তুটা যে প্রক্রিয়ার মাধ্যমে ঘটে, যেমন কি বৃদ্ধি হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তারপর হচ্ছে কি হয়, বৃদ্ধি হয়, প্রজনন হয়, খাদ্য অন্বেষণ হয় বা খাদ্য খোঁজা হয়, খাদ্য উৎপাদন হয়, অবশ্যই খাদ্য উৎপাদন হয়, বংশবিস্তার তো অবশ্যই, প্রজনন বলেই দিলাম। বংশবিস্তার হয়, যে প্রোটোপ্লাজমীয় যে বস্তুটা যে প্রক্রিয়ার মাধ্যমে হয় তাকেই বলা হয় জীবন। বাকি লাইফ, লাইফের জন্য কি কি দরকার? লাইফ কি? বৃদ্ধি, লিখে দিচ্ছি তোমার সুবিধার্থে, বৃদ্ধি, প্রজনন, অবশ্যই বলবে, প্রজনন, পরিব্যক্তি, উৎপাদন, বিবর্তন ইত্যাদি বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি প্রোটোপ্লাজমীয় 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 বস্তুকেই কি বলা হয়? জীবন বলা হয়। এটাও এক ধরনের কথা। বস্তুকে প্রোটোপ্লাজমীয় বলতে কি বোঝায়? প্রোটোপ্লাজমীয় কি? প্রোটোপ্লাজমীয় হচ্ছে প্রথম সৃষ্টিকারী কোষ, যেটা জীবদেহে সবার প্রথমে তৈরি হয়। এটা মনে রাখবে মাথায় সবাই। প্রোটোপ্লাজমের নাম শুনেছো নিশ্চয়ই, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম সবসময় উদ্ভিদের না, সাইটোপ্লাজম তো উদ্ভিদের, প্রোটোপ্লাজম মনে রাখবে, প্রোটোপ্লাজম সবসময় জীবদেহে হয়, উদ্ভিদ দেহে হয় না, জীবদেহে হয়। তো এই যে সেইটি হচ্ছে প্রোটোপ্লাজম। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি। বৃদ্ধি বলতে বেড়ে ওঠা, প্রজনন বলতে বংশবিস্তার করা, বা মানে কি বলবো, যে আমরা যেখানে মানে যে প্রক্রিয়ার মাধ্যমে মানে বংশবিস্তার করা বলতে গেলে ছড়িয়ে পড়া, বা একটা বংশটাকে বিস্তার করা, বা বলতে গেলে তোমাদের প্রজনন বলতে গেলে মানে আমরা যেখান থেকে এসেছি, আমাদের বাচ্চা কাচ্চা, তাদের বাচ্চা কাচ্চা, মানে আমার আমার মা বাবার ছেলে, আমি, আমার ছেলে, আর এরকম মানে বংশবিস্তার যত দিন দিন মানে পিড়ি কি পিড়ি, এরকম যেটা মাধ্যমে বংশবিস্তার হবে, বংশবিস্তার হবে যেটার মাধ্যমে, সেই যে প্রজনন, ওটা হচ্ছে প্রজনন, ওটাকে সায়েন্সের ভাষা বলা হয় প্রজনন। পরিব্যক্তি, পরিব্যক্তি কি? ম্যাচুরিটি যেটাকে বলা হয়। পরিব্যক্তি বলতে গেলে ম্যাচুরিটি বলি না আমরা, উচ্চারণ করি দেখবা, ম্যাচুরিটি। ম্যাচুরিটি বলতে কি? যখন তোমাদের একটা বয়সের পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন তোমাদের বুদ্ধিগুলো শিথিল, স্থিতিশীল,
তারপর হচ্ছে হুজুগে হুজুগে কোনো সিদ্ধান্ত নিবে না, ঠান্ডা, খুব পেশেন্স নিয়ে বা সহনশীলতার মাধ্যমে যেসব কাজগুলো করবে, যেই প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে পরিবেশ। সেটা কি পরিবেশ বা মেচুরিটি যেটাকে বলা হয়। এটা বয়সের পর হয় তো, আগে তো হয় না। ওটা প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই তাই। কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, মানুষ হতে পারে, প্রত্যেক প্রাণীর মধ্যেই একটা বয়সের পর, ওই প্রাণীদের ক্ষেত্রে, অ্যানিমেলের ক্ষেত্রে বা জন্তু জানোয়ারের ক্ষেত্রে, সেগুলো কি খুব কম সময়ের জন্য তাদের আয়ু হারি কম থাকে আমাদের তুলনায়, হিউম্যানদের তুলনায় বা মানুষের তুলনায়। তাদের মেচুরিটিটা আগে হয়, কারো পরে হয়, তাই তো। মানুষের ক্ষেত্রে অনেকের আগে হয় মেচুরিটি, অনেকের পরে হয়। তো সেই যে প্রক্রিয়াটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়? পরিবেশ। কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়? পরিবেশ। বিবর্তন। বিবর্তন বলতে গেলে শেষ, শেষ যেটাকে বলা হয়। মানে একটা বয়সের পর তো মানুষ বুড়ো হয়ে যায়, তারপর তারা মরে যায়, বা তাদের মানে আয়ু চক্র ওখানেই শেষ হয়ে যায়। ওই যে আয়ু চক্রটা যে শেষ হয়, ওই আয়ু চক্রকেই বলা হয় কি? বিবর্তন। লাস্ট, লাস্ট স্টেজ জীবনের বা জীবের লাস্ট স্টেজ হচ্ছে বিবর্তন। জীবন বলতে কি? লাইফ। হোয়াট ইজ লাইফ? লাইফ, আমরা প্রত্যেকে মিলে লাইফটা তো আছে, বেছে নে ভালো করে। আমরা কিন্তু বলি, প্রতিনিয়ত কিন্তু বলি যে লাইফ থাকতে থাকতেই নিজের শখ স্বাচ্ছন্দ্যগুলো পূরণ করো, পূরণ কর, এরকম কিন্তু বলি, বাবা মারাও বলে। তো সেটার লাস্ট স্টেজ হচ্ছে বিবর্তন। পরিবর্তন বলতে কি? মিডিলটাকে বলা হয় পরিবর্তন। সবার প্রথম হয় বৃদ্ধি। সবার প্রথম মানে আমরা যখন ছোট থাকি, সেক্ষেত্রেই আমাদের এটা হয়। ছোট থেকে এটা শুরু হয়, একদম জন্ম থেকেই শুরু হয় আমাদের কি? সবার প্রথমে কাজ করে বৃদ্ধি, মনে রাখবে। সবার প্রথমে কি কাজ করে? বৃদ্ধি। তারপর একটা বড় হলে, তুমি একটা বয়স বড় হলে, আচ্ছা তোমাদের আমি উদাহরণ দিয়ে বোঝাতে যাচ্ছি, লিখে আগে। জীবন বলে, ধরো একটা মানুষ, বা ধরো একটা জীব, যে ধরনের জীব হতে পারে, ছোট জীব একটা জীব, তো প্রাণ আছে না, তো সেক্ষেত্রে ফার্স্টে কি তাদের স্টেজ কি? বৃদ্ধি। তারপর কি? বৃদ্ধি। তারপরে অবশ্যই প্রজনন। তারপরে কি? তারপরে অবশ্যই পরিব্যক্তি। মানে কি? অবশ্যই লাস্টে যেটা বললাম, বিবর্তন, বা যেটা যার পর মৃত্যু হয়। জীবের, প্রতিটা জীবের মৃত্যু হয়, বিবর্তন। আবার সেই বিবর্তন থেকে কি হয়? এসে পড়ি। তোমাদের জীবটা যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে, মনে করে লিখে দিই। কিন্তু জীব একটা ছোট করে উপরে লিখে দিচ্ছি, ঠিক একটা জীব। জীবের ক্ষেত্রে ফার্স্টে কি হয়? ফার্স্ট স্টেজ হচ্ছে বৃদ্ধি, সেকেন্ড স্টেজ হচ্ছে প্রজনন, থার্ড স্টেজ হচ্ছে পরিব্যক্তি, আর লাস্ট স্টেজ কি? কয় ধরনের, কয়টা স্টেজ হয়? 1 2 3 4। জীবনের কয়টা স্টেপ? প্রতিটা জীবের জীবনের কয়টা স্টেপ, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এটা তো আমি ইংলিশে বলছি। স্টেপ বলতে গেলে, স্টেপ বলতে গেলে কি মানে, স্টেপ বলতে গেলে ধাপ। কয়টা ধাপ? জীবনের কয়টা ধাপ? কয়টা ধাপ? 4টি ধাপ। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি ও বিবর্তন। তোমাদের বোঝানো, এটা হলো জীব। তো তোমরা ফটাফট টুকে নাও। এইভাবে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের লিখে দিয়ে আসতে হবে। এত কিছু তোমাদের, এটা তো তোমাদের সুবিধার্থে বুঝালাম যে এরকম ধরনের কাজ করে ক্রাইটেরিয়া গুলো। তো তোমাদের এই ধরনের ক্রাইটেরিয়া গুলো কাজ করে, তোমরা এই দুটো জিনিসগুলোকে মাথায় নিয়ে চলো, ব্যাস, তাহলেই হবে। বলো জীবন, বলো, বুঝলে তোমরা? এবার এই যে প্রজনন, যেটা প্রজনন, হ্যাঁ, প্রজনন, এই প্রজনন কিন্তু সবার দ্বারা হয় না। উদ্ভিদরা কি প্রজনন করতে পারে? উদ্ভিদ দ্বারা কি বংশ বিস্তার হয়? নিশ্চয়ই হয় না। উদ্ভিদ কি একটা বীজের মাধ্যমে হয়, তাই তো। কিন্তু একদম ডাইরেক্টলি কি হয়? হয়তো না। ওটা কিন্তু জীবের প্রজনন ক্ষেত্র আলাদা, আর কি উদ্ভিদের প্রজনন ক্ষেত্র আলাদা। দুটা কিন্তু দুই ধরনের হয়, এই বিষয়ে আমি আলোচনা করবো। তো আজকে তোমাদের শুধুমাত্র আমি এতটুকুই বুঝালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো, আর অবশ্যই চ্যানেলের পাশে থাকো।
আর দেখতে ভুলবে না, এগিয়ে যাওয়ার চাবি, সাফল্যের চাবিকাঠির আরেক নাম এগিয়ে যাওয়ার চাবি। তো প্লিজ প্রচুর পরিমাণে কমেন্ট করো, শেয়ার করো। আর আমি অনিশ, তোমাদের লাইফ সায়েন্সের স্যার, প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে যাও, লাইক করে যাও, শেয়ার করে যাও, আর প্রচুর পরিমাণে কমেন্টে ভরিয়ে দাও, তবেই তো আমি আরো মোটিভেশন পাবো। তো লাস্টে জয় হিন্দ, জয় ভারত।